ওয়েলকাম। আমরা এখন এগোচ্ছি সান্দাকফু পথে। আর এই ভিডিওটি দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমরা সান্দাকফু পৌঁছাবো কী করে, প্ল্যান করব কী করে। তো সেই প্ল্যান ডিটেলটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আমরা এখন আছি মানেভঞ্জনের ওই বাজারটায়। আর এটা দেখলেন ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি বুথ, আর হচ্ছে পুলিশ বুথ। দুটোর কাজ হচ্ছে যে ট্যাক্সি বুথের এখান থেকে আপনি দার্জিলিংয়ের যে কোনো প্রান্তে বা শিলিগুড়ি বা এনজেপি যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য এখান থেকে বুক করতে হবে। আর পুলিশ বুথটার কাজ হচ্ছে যে এখানে ল্যান্ড রোভার বুক করার পরে এই পুলিশ বুথে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা কতজন যাচ্ছেন, দিনের জন্য যাচ্ছেন এবং কোন গাড়িতে করে যাচ্ছেন, এই ডিটেলটা এখানে দিয়ে তারপর যেতে হবে। আর এই হচ্ছে ল্যান্ড রোভার বুকিং কাউন্টার এবং রেট চার্টগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গা অনুযায়ী এই ল্যান্ড রোভারের রেটগুলো ঠিক হয়, এটা একদম ফিক্সড। ফলে আপনার বাজেট করতেও সুবিধা হবে এবং নাইট স্টের জন্য ১,৫০০ টাকা পার নাইট গাড়িকে দিতে হয়। তো এই হচ্ছে এখানকার গাড়ি বুকিং বা যাওয়ার ডিটেল। দেখা যাচ্ছে না, সবাইকে দেখা যাচ্ছে, সেলফি নিয়ে নিয়ে ভিডিও করছি। বাবা টাটা করো। মানেভঞ্জন থেকে আমাদের গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে আর আমাদের জার্নিটা এখান থেকেই শুরু হচ্ছে সান্দাকফু পথে। আর বাকি ডিটেল অবশ্যই আমি যেতে যেতে দেব, তো তার জন্য ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকতে হবে। মানেভঞ্জন থেকে সান্দাকফুর দিকে আমরা ওঠা স্টার্ট করে দিয়েছি। আর এখানে যেটা বলার যে মানেভঞ্জনে আপনি আসবেন কিভাবে, তার জন্য অনেক উপায় আছে। কারণ মানেভঞ্জন ডাইরেক্ট গাড়ি এনজেপি বা শিলিগুড়ি থেকে পাওয়াটা একটু মুশকিল আছে। তো তার জন্য যেটা আপনাকে করতে হবে, কেউ এরকমভাবে প্ল্যান করতে পারেন যে আমি প্রথম দার্জিলিং যাব, দার্জিলিংয়ের গাড়ি এনজেপি বা শিলিগুড়ি থেকে অ্যাভেলেবেল। তো কেউ দার্জিলিং এসে দার্জিলিং যে স্ট্যান্ড আছে, গাড়ির যে স্ট্যান্ড থেকে খুব সহজে কিন্তু মানেভঞ্জনের গাড়ি পাওয়া যায়। আবার অনেক সময় মানেভঞ্জনের গাড়িও দার্জিলিং ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে জাস্ট মানেভঞ্জনের ৫ কিলোমিটার আগে সুখিয়া পোখরি বলে একটা জায়গা আছে, সেই সুখিয়া পোখরির গাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকে। খুব বেশি ভাড়া নয়, পার হেড শেয়ার গাড়িতে ৭০ টাকা ভাড়া। আর যদি গাড়ি বুক করে নেওয়া হয় তাহলে ওই ১২০০ বা ১,৫০০ টাকার মতো নেবে মানেভঞ্জন পর্যন্ত। তো এইভাবে দার্জিলিং হয়ে আপনারা মানেভঞ্জন পৌঁছাতে পারেন, ১। আর ২, যদি এনজেপি থেকে কেউ ডাইরেক্ট শুধুমাত্র সান্দাকফু করতে চান, তাহলে তার ক্ষেত্রে হয় কি, তিনি শুধুমাত্র ওই এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে সুকিয়া পোখরির গাড়ি অ্যাভেলেবেল থাকে। এই সুকিয়া পোখরির গাড়িতে এসে সুকিয়া পোখরিতে নেমে ওখান থেকে আর ৫ কিলোমিটার গাড়ি অ্যাভেলেবেল থাকে সুকিয়া পোখরি বাজারটা থেকে, সেটাও করতে পারা যায়। এই দুটো উপায়ে কিন্তু মানেভঞ্জন পৌঁছানো যাবে। মানেভঞ্জন কিন্তু ডাইরেক্ট গাড়ি অ্যাভেলেবেল থাকে না, বা থাকেই না বললে চলে। তো যার ফলে কেউ যদি এইভাবে প্ল্যান করেন তার ক্ষেত্রে সুবিধা হয়। আর যদি অনেকজন থাকেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, কারণ কেউ একটা গাড়ি ভাড়া করে নিয়ে পুরো গাড়িটাকে বুক করে নিয়ে অনায়াসে মানেভঞ্জন পর্যন্ত পৌঁছানো যেতে পারে। এই হচ্ছে আপনার মানেভঞ্জন পৌঁছানোর সেরা উপায়। এরপর আসি ল্যান্ড রোভারের কথা। এই ইনফরমেশানগুলো নিয়ে রাখলে হয়তো আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতে পারে, সেই জন্যেই ইনফরমেশানগুলো দিয়ে রাখা। ল্যান্ড রোভারের ক্ষেত্রে বলে রাখি, এই যে ল্যান্ড রোভার আমরা মানেভঞ্জন থেকে বুক করেছি, এখানে একটু মাথায় রাখবেন, ল্যান্ড রোভারে কিন্তু ৫ জনের বেশি নেবে না। একটা গাড়িতে ৫ জনের বেশি নেবে না। সেক্ষেত্রে যদি ৬ জন হয়ে যান গ্রুপে, তাহলে কিন্তু দুটো গাড়ি বুক করতে হবে। এটা কোনো মতেই আর একজন এক্সট্রা ওই গাড়ির মধ্যে নেবে না, কারণ সত্যি রাস্তাটা ভীষণই খাড়াই, এখনও অবধি যাই এসেছি, তাই ৫ জনের বেশি যাওয়াটাও রিস্কি। তো সেই কারণে সেটা মাথায় রেখে প্ল্যানটা করবেন যারা আসবেন পরবর্তীকালে। অবশ্যই ৫ জন বা ৫-এর অধিক হলে একটু বাড়িয়ে নিতে হবে, তা নাহলে গাড়ির ভাড়াটা অনেকটা বেড়ে যাবে, যেহেতু দুটো গাড়ি করতে হবে। সেই দিকটা সকলে অবশ্যই মাথায় রাখবে। পাইন বনটা ফেলে আমরা অনেকটা উপরের দিকে উঠে এসেছি।
আর এই যে দৃশ্য, বড় গাছের সংখ্যা অনেক কমে গেছে, পাহাড়টা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, খোলা আকাশ, খুব সুন্দর একটা দৃশ্য, কোনো মেঘ পড়ে আছে যদিও। তো সেটা দেখতে দেখতে আমরা চলে এসেছি চিত্রে চেকপোস্টের কাছে। এটাই হচ্ছে মানেভঞ্জন থেকে ওঠার সান্দাকফু যাওয়ার প্রথম চেকপোস্ট। প্রত্যেকটা চেকপোস্টে যেটা হয় সেটা হচ্ছে যে প্যাসেঞ্জার থাকে তার ফোন নাম্বার এবং গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি করে তারপর পরবর্তী চেকপোস্টের দিকে এগোতে হয়। এরকম অনেক চেকপোস্টই পড়বে। এটা হচ্ছে চিত্রে চেকপোস্ট, একদম প্রথমেই মানেভঞ্জন থেকে এসে এই প্রথম এই চেকপোস্টটা পড়বে। চিত্রের পরে যে চেকপোস্টটা পড়বে সেটা হচ্ছে মেঘমা। এটা আমরা ড্রাইভারের থেকে জানতে পারলাম, সেটা বেশি দূর অবশ্য নয়। তো চলো আমরাও উপভোগ করি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে মেঘমা। নামটা যে যথার্থ সেটা সামনের ওয়েদার দেখেই আমরাও বুঝতে পারছি, নিশ্চয়ই আপনারাও বুঝবেন। একদম পুরো মেঘে ঢাকা একটা পরিবেশ যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর সত্যি রাস্তাটা অসম্ভব সুন্দর। চুপচাপ উপভোগ করা ছাড়া এখানে কোনো কাজ নেই। তাই আমরাও উপভোগ করি, তোমরাও করো, আর এই রাস্তাটা কন্টিনিউ দেখতে থাকো।
মেঘমা ক্রস করে আমরা এখন চলে এসেছি টংলুতে। জাস্ট টংলু ঢুকছি। টংলু একটা এই রাস্তার মধ্যে অনেক উঁচুতে অবস্থিত একটা পিক, যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধ যাই বলেন তাকে দেখা যায়, কিন্তু ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে যে আমরা তার দর্শন পাবো না, তাই এগিয়ে যাব। আর এই টংলু এটা একটা ছোট্ট গ্রাম সান্দাকফু রুটে। অনেকে যারা ট্রেক করেন তারা এই টংলুতে থেকে যান, এখানে অনেক হোমস্টে আছে, তবে ভাড়া কিন্তু যথেষ্ট বেশি এবং সিজন টু সিজন যেটা ভ্যারি করে। মোটামুটি এখানে এই হাটগুলোর ভাড়া অনেকজন থাকতে পারে, 5-6 জন, 7 জন, 8 জন, 10 জন, যেমন খুশি থাকতে পারে। মোটামুটি ভাড়া ধরে রাখতে হবে 4 থেকে 5 হাজার টাকা। টংলুর হাইট হলো প্রায় 3070 মিটারের মতো সি লেভেল থেকে, তো যথেষ্টই উপরে আমরা আছি। মেঘ কিন্তু এখনও কাটেনি, মেঘ কাটলে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেতাম, আরও খুশি হয়ে যেতাম, কিন্তু যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছে সেটাও কম কিছু না। সামনে অসাধারণ একটা ভিউ, মেঘটা একটু হলেও সরেছে, নীল আকাশ দেখা যাচ্ছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে। তো এখানে ওয়েদার কন্টিনিউ চেঞ্জ হয়, এক একটা সময় এক এক রকমের পরিবেশ তৈরি হয়। তো যাই হোক, আমরা যেটা দেখছি সেটা কিন্তু আমাদের মন ভরে যাচ্ছে। তো আশা করছি আপনারা এলে আপনাদেরও মন ভরে যায়। তো চলো দেখতে থাকো। আর এখান থেকে সামান্য 1 কিলোমিটার দূরেই আমরা পাবো তুমলিং। এই হচ্ছে তুমলিং। তুমলিং অবশ্য টংলু থেকে সামান্য একটু নিচে, এর হাইট প্রায় 2070 মিটারের মতো। এটাও কিন্তু অসাধারণ একটা জায়গা, এটাও ছোট্ট একটা গ্রাম। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে আছে, এখানেও থাকা যায়। এখানেও সেম ভাড়া, প্রায় সেম বা একই কন্ডিশন। যারা ট্রেক করেন, ট্রেকার হাট করেন, তারা কিন্তু এই জায়গায় এসে অনায়াসে থাকতে পারে, তবে আগে থেকে বুক করে আসাটাই ভালো। এখানকার হাটগুলোরও ভাড়া প্রায় ওই 4 থেকে 5 হাজার টাকা মোটামুটি পড়বে। তো যাই হোক, আমরা তুমলিং ছাড়িয়ে এগিয়ে চললাম সিঙ্গালীলা ফরেস্ট গেটের দিকে। এরপর আমরা সিঙ্গালীলা ফরেস্টের ভেতরে প্রবেশ করব, আর তারপর সেই ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা যেতে হবে। আমরা এখন অনেকটা টপে আছি, আবার বেশ কিছুটা টাউনের দিকে যেতে হবে ফরেস্টের মধ্যে দিয়ে। এদের গাড়িগুলো অসাধারণ, দুটো চাকাতেই পাওয়ার, দুটো চাকাতেই ব্রেক, এবং কি লেভেলের সেটা এই গাড়িগুলোতে না উঠলে বোঝা যাবে না। হয়তো অনেকে ভাবতে পারেন যে এই যে রাস্তাতে কীভাবে এই গাড়িগুলো উঠছে, সত্যি এই গাড়িগুলো এত ক্ষমতা সম্পন্ন। এই গাড়িগুলোতে কোনো রিস্ক নেই, রিস্ক থাকবে অবশ্যই, কিন্তু সেই ভয়টা নেই যে কিছু একটা হয়ে যাবে। এরকম অনেক দেখতে পেয়েছি, দেখো এরাও যেন ট্রেক করছে। তবে ট্রেকিংয়ের একটা আলাদা মজা আছে, আমি এর আগের বার করেছিলাম, যদিও রাস্তা দিয়ে হাঁটিনি, অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে গেছি, তো তার মজা কিন্তু আলাদা।
তো এদের দেখে যেন মনে পড়লো যে চলো হাঁটতে শুরু করি এই রাস্তাতে। হাঁটলে এর সৌন্দর্য আরও বেটার বোঝা যায়। তো সবার ক্ষেত্রে সেটা হয় না, তো যাদের ক্ষেত্রে হয় না তারা অবশ্যই গাড়িতে আসবেন, সেটাই বেটার। তো চলো, এই হলো সিঙ্গালীলা ফরেস্ট গেট। এখানে চেকপোস্ট আছে, এন্ট্রি করতে হবে, করে তারপর ফরেস্টের ভেতরে ওরা যেতে দেবে বা এই রাস্তা দিয়ে সান্দাকফু পৌঁছাতে দেবে। সিঙ্গালীলা ফরেস্ট গেট আমরা ক্রস করেছি, আর এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন এগোচ্ছি। আমাদের এই ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার মূল টার্গেট থাকবে গাছের দিকে তাকিয়ে থাকা। তার কারণ হচ্ছে সিঙ্গালীলা ফরেস্ট হচ্ছে এই রেড প্যান্ডার হটস্পট। এখানে প্রচুর রেড প্যান্ডা আছে, যদিও এই রেড প্যান্ডা হচ্ছে প্রচণ্ড লাজুক, যার ফলে এরা গাছের ডালে লুকিয়ে থাকে। তো যাই হোক, আমরা তাকিয়ে থাকবো, যদি কোথাও একটা দেখতে পাই সেটাই আমাদের হবে এক্সট্রা পাওনা। অনেকেই দেখেছেন, তো সেটা অবশ্য লাকের ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা চেষ্টা করব সেটা দেখার। ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে, প্রকৃতিকে উপভোগ করতে হবে এবং গাছের দিকে তাকিয়ে থাকবো যাতে রেড প্যান্ডা দেখা যায়। এই সিঙ্গালীলা ফরেস্ট কিন্তু প্রচণ্ড ঘন একটা জঙ্গল এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটা অসম্ভব সুন্দর জায়গা। আর মার্চ মাস যেন বেশ এই জঙ্গল আরও সুসজ্জিত হয়ে ওঠে। তার মূল কারণ হচ্ছে এখানে পাওয়া যায় রোডোডেন্ড্রন। এই রোডোডেন্ড্রন যারা ভালোবাসেন, অনেকে মার্চ মাসে আসেন এখানে এই রোডোডেন্ড্রন দেখতে। রোডোডেন্ড্রনের জন্য কিন্তু এই সিঙ্গালীলা ফরেস্ট এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। তাই প্রকৃতি প্রেমীদের এই রোডোডেন্ড্রন ফুল আকর্ষণ করে এবং তারা মার্চ এপ্রিল মাসের দিকে এই ফরেস্টের ভেতরে আসে এই রোডোডেন্ড্রন ফুলটাকে দেখার জন্য। তো সেটাও একটা বেটার টাইম। যারা মনে করবেন যে আমি প্রকৃতিটাকে বেশি করে উপভোগ করব, তারা মার্চ মাসের দিকে আসতে পারে। এটা একটা ফুলের জন্য বেটার টাইম এই সময়। অসম্ভব সুন্দর একটা দৃশ্য তৈরি করে এই জায়গাটা।
সিঙ্গালীলা ফরেস্ট ক্রস করে আমরা এখন পৌঁছে গেছি গৈরিবাসে। এখানে একটু গাড়িটা দাঁড়িয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মঙ্গোলিয়া হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, এটা গৈরিবাসের একমাত্র হোমস্টে যেখানে থাকা যায় বলতে গেলে। আর যারা ট্রেক করেন বিশেষ করে তারা এই সমস্ত জায়গাগুলোতে স্টে করেন, তো তাদের জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে ফোন নাম্বার দেওয়া আছে, তো ওই ফোন নাম্বার থেকে ফোন করে কিন্তু অ্যাডভান্স বুকিং করতে পারেন এই জায়গায় থাকবার জন্য যারা ট্রেক করবেন। অনেকে আবার গাড়িতে এসেও থেকে যায় গৈরিবাসে, তো তাদের জন্য এই ফোন নাম্বারটা হয়তো কাজ দিতে পারে। আর এখানেও একটা চেকপোস্ট আছে, যে চেকপোস্টে অবশ্যই এন্ট্রি করতে হবে, যেমনটা আমরা প্রত্যেকটা চেকপোস্টে করছি। এখান থেকেও আমরা এন্ট্রি করে এখন আমরা এগিয়ে যাচ্ছি কালাপুকুরের দিকে, কারণ নেক্সট যে গ্রামটা পড়বে সেটা হচ্ছে কালাপুকুর। তো চলো আমরা এগিয়ে যাই কালাপুকুরের দিকে। গৈরিবাসটা ক্রস করার পরে মেঘ যেন আরও ঘন হয়ে গেছে, আর একদম সামনে থেকে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। যে এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখবো সেটা দেখা যাচ্ছে না, কিন্তু অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য কিন্তু এই তৈরি হয়েছে এই মেঘের জন্য। অসম্ভব একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কালাপুকুরের দিকে। প্রচণ্ড ঘন মেঘ, দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো আমরা কালাপুকুরিতে পৌঁছাই। আশা করছি ওপরের দিকে গেলে ওয়েদারটা কিছুটা কাটতে পারে। তো দেখা যাক কী হয়। আমরা কালাপুকুরির দিকে এগোই। আর এইরকম মাঝে মাঝে গাড়ি এসে যাচ্ছে সামনে, খুব সরু রাস্তা, ন্যারো রাস্তা, যার ফলে গাড়ি একদম থামিয়ে ধীরে ধীরে ক্রস করতে হচ্ছে। তো এইরকম একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু গৈরিবাসের পর যেতে হবে সান্দাকফুর দিকে। তো চলো আমরা কালাপুকুরের দিকে এগোই। গৈরিবাসের পর থেকে রাস্তাটা কিন্তু ভীষণ খাড়াই, মানে এটা ভিডিওতে হয়তো দেখে কতটা বোঝা যাচ্ছে সেটা জানি না, তবে অসম্ভব খাড়াই একটা রাস্তা। আমরা সোজা হয়ে বসে থাকতে পারছি না গাড়িতে। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা উপরের দিকে উঠছি। আশা করছি যারা এই ল্যান্ড রোভারে করে সান্দাকফু যাবেন তারা প্রত্যেকেই এই পরিস্থিতির মধ্যে পড়বেন। প্রচণ্ড খাড়াই একটা রাস্তা, এবং মাঝে মাঝে এত খারাপ যে গাড়িতে স্থির হয়ে বসে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যাই হোক, এইগুলোই অ্যাডভেঞ্চার, এগুলোই রোমাঞ্চ। এগুলো না থাকলে এই রাস্তায় আসার কোনো মানেই হয় না। দেখো রাস্তার টার্নটা দেখো আর খাড়াইটা দেখো কীরকমভাবে গাড়িটা উঠছে। অসম্ভব সুন্দর একটা ভালো লাগা এই টার্নগুলোতে রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে এই টার্নগুলোতে।
এক একটা টার্ন নিচ্ছে, কয়েক ফুট করে ওপরে উঠে যাচ্ছি আমরা। সুন্দর লাগছে এই পরিবেশটাকে, আমরাও ভীষণ উপভোগ করছি, আপনারাও করুন। তো চলুন আরও এগোনো যাক, আরও কত রোমাঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা দেখি। ও সত্যি, এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এই ওয়েদার, এই রাস্তা, এগুলোই কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। অসম্ভব সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর একটা ওয়েদার। মানে এরকম ওয়েদার কিন্তু আমি অনেক জায়গায় গেছি, পাইনি। এবং এইরকম একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে কোনো দোকানপাট, ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধুই প্রকৃতি আর প্রকৃতি। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর এইরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা এখন পৌঁছে গেছি কালাপুকুরি লেকের কাছে। অ্যাকচুয়াল এখানেও একটা চেকপোস্ট আছে, আমরা নামবো এন্ট্রি করতে, আর তার সঙ্গে সঙ্গে একটু লেকটাও ঘুরে দেখে নেব। এই হচ্ছে কালাপুকুরি লেক, অসম্ভব সুন্দর, যদিও খুব ছোট্ট। আর শীতকালে আমরা যে টাইমে এসেছি এখন ডিসেম্বর মাসের শেষের দিকে, পুরো ফ্রোজেন, প্রায় অনেকটা ফ্রোজেন দেখতে পাচ্ছি। এইরকমই দৃশ্য দেখা যায়। আর আরও ভালো দৃশ্য দেখা যায় আকাশটা ক্লিয়ার থাকলে, কিন্তু যেহেতু নেই তাই অন্যরকম একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। যেহেতু কালাপুকুরি থেকে আমরা নেপালের দিকে প্রবেশ করছি, নেপালের রুট ধরেই যাব সান্দাকফু, তো তার জন্য ওই গেট পাসটা 4 জনের জন্য 200 টাকা দিতে হবে। এটা পার গাড়ি দিতে হয় আর কি। তো যাই হোক, আমরা 200 টাকা এন্ট্রি করে আমরা এখন কালাপুকুরির যে ছোট্ট গ্রামটা তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানেও অনেক লজ আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি। একটা হচ্ছে পান্ডিম লজ, আর একটা হচ্ছে চিওয়াং লজ। তার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, কারোর মনে হলে অ্যাডভান্স বুক করতে পারেন এই ফোন নাম্বারগুলোতে ফোন করে। কারণ অনেকেই আসেন, মনে করেন যে এখানে পাওয়া যাবে কিনা, সত্যি এখানে ক্রাইসিস আছে, তো তার জন্য আগে থেকে বুক করে আসাটাই ভালো। মোটামুটি এক একটা রুম এখানে 2000, 2500 থেকে 3-3.5 টাকা পর্যন্ত এরা কিন্তু নেয়। সিজন টু সিজন এটা ভ্যারি করে, করবেই, স্বাভাবিক ব্যাপার, কারণ খুব রেয়ার জায়গা। আর খাবারও মোটামুটি কস্টলি, এটা জেনে রাখুন। তো যাই হোক, আমরা কালাপুকুরি যে গ্রামটা বা যে লেক, তার যে ভিউটা, সেটা দর্শন করে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে নেপালের রাস্তা। রাস্তা বলে অ্যাকচুয়াল কিছু নেই, শুধুমাত্র বোল্ডার কোনো রকমে কেটে দিয়েছে আর অজস্র গর্ত। গাড়িতে যে
একটু স্থির হয়ে বসে থাকা যাবে তার উপায় কিন্তু এই রাস্তার মধ্যে নেই। তো এটাই রোমাঞ্চ, তার জন্যেই সান্দাকফু আসা, এটা আগেও বলেছি। এই রোমাঞ্চটা করার জন্যেই অনেক পর্যটকরা তারা কিন্তু এই সান্দাকফু রাস্তাটায় আসেন। তো সেটাই আমরা দেখতে এসেছি। বসে থাকতে পারি না পারি গাড়িতে, কষ্ট হোক, কোনো অসুবিধা নেই, এই রোমাঞ্চটাই আমরা করব। তো চলো আমরা এগোই। এর পরের যে গ্রামটা পড়বে সেটা হচ্ছে বিকে ভঞ্জন। তো আমরা বিকে ভঞ্জনের দিকে এগোই। বিকে ভঞ্জন থেকে রাস্তাটা খুব খাড়াই, যেহেতু আমি এর আগে একবার ট্রেক করেছি, আমি জানি এই রাস্তাটা সম্পর্কে। ভীষণ খাড়াই, ওটা কিন্তু সব থেকে টাফ। রাস্তা বলে কিছু নেই, সেটা আরও রোমাঞ্চকর হবে। তো চলো আমরা আগে বিকে ভঞ্জন পৌঁছাই। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা রাস্তাটা শুধু দেখো। মানে যেটা বলছিলাম যে অসম্ভব ভয়ঙ্কর সুন্দর। শুধু সুন্দর বলাটা ভুল হবে, কারণ যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে এটা ভয়ঙ্করও বটে। প্রচণ্ড ভাঙা ভাঙা রাস্তা, একদিকে খাদ, গভীর খাদ। রাস্তা বলে কিছু নেই, গাড়ি কন্টিনিউ নৌকার মতো এদিক ওদিক করছে। সেই রকম একটা আহ, রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, এবং তার সঙ্গে প্রচণ্ড মেঘ, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেও খুব দূরত্বে, মানে একদম কাছাকাছি কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়িও যাচ্ছে খুব স্লোলি, তার জন্য, রাস্তার জন্য তো বটেই, আবার ওয়েদারের জন্যও বটে। তো আশেপাশে কিছু দেখতে না পেলেও রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, ভয়ঙ্কর। তো যাই হোক, চলো আমরা আবার বলছি যে বিকে ভঞ্জন খুব কাছেই কালাপুকুরি থেকে, মাত্র 2 থেকে 3 কিলোমিটার রাস্তা বিকে ভঞ্জন। তো বিকে ভঞ্জন পৌঁছাই, ওখান থেকে কিন্তু রাস্তাটা আরও টাফ হবে। তো সেটাও একটা রোমাঞ্চ হবে নিশ্চয়ই আমাদের, সেটাই দেখার অপেক্ষায় আমরাও আছি। তোমরাও একটু ওয়েট করো, দেখো, রাস্তাটা উপভোগ করো। একটা ভালো জিনিস আমি এখানে এখন অবধি লক্ষ্য করেছি, যে এর আগের বার যখন 2015 সালে এসেছিলাম, ট্রেক করেছিলাম, তখন কিন্তু এখানে কোনো ইলেকট্রিক দেখতে পাইনি। যেটা এখন দেখতে পাচ্ছি ইলেকট্রিক পোস্ট, আশা করছি ইলেকট্রিকের ব্যবস্থাপনা এখানে রয়েছে, তা নাহলে কিন্তু খুব টাফ হয় চার্জ দেওয়া বা ইলেকট্রিক লাইট, নানান কিছু সমস্যা হয়। তো সম্ভবত ইলেকট্রিকটা এসেছে, আশা করছি আরও ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হলে অবশ্য প্রকৃতি অন্যরকম হয়ে যায়, কিন্তু হলেও ইলেকট্রিকটা খুব প্রয়োজন। তো যাই হোক, সেটা আশা করছি এসেছে। আমি ইলেকট্রিক পোস্ট প্রচুর লক্ষ্য করলাম রাস্তার ধার দিয়ে, সম্ভবত এসেছে। আর এই রকম সেই মেঘময় একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা এসে পৌঁছেছি বিকে ভঞ্জন। এই বিকে ভঞ্জন ছেড়ে আমরা যাচ্ছি, এটাও একটা ছোট্ট গ্রাম, এখানেও থাকা যায়। অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভার আছে, ওর কোনো একটা রিলেটিভ এখানে আছে, এখানেই ও থাকবে। আমাদের বলে দিল যে আমাদের সান্দাকফু নামিয়ে ও এখানে ব্যাক করবে। বিকে ভঞ্জন থেকে সান্দাকফু আর 6 কিলোমিটার বাকি। সেই 6 কিলোমিটার রাস্তা আরও সুন্দর এবং ভয়ঙ্কর হতে চলেছে। সবাই চোখ রাখো এবং দেখো সেই ভিডিওটা, কত ভয়ঙ্কর সুন্দর রাস্তা, সেটা অবশ্যই আমি দেখাবো ভালো করে, তোমরাও দেখতে থাকো।
ডান দিকে একটা বরফের আস্তরণ দেখে সবাই ভীষণ খুশি এবং ওয়েদারও বলছে যে যে কোনো মুহূর্তে স্নোফল কিন্তু হতে পারে। তো তারই অপেক্ষায় আমরা আছি, যদি হয় সেটা আরও ভালো হবে, খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হবে যেটা সবাই আশা করে। আর ঠান্ডা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে জল যেহেতু ওখানে পুরো বরফে পরিণত হয়ে আছে, তো সেই লেভেলের ঠান্ডা কিন্তু এই মুহূর্তে আছে। তো সবাই ওই বরফটা দেখে বেশ খুশি হয়ে গেছে। আর আমরা নেমেও ছিলাম একটুখানি ছবি তুলতে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখন সানসেট দেখতে হবে, তার তাড়া আছে। তো যাই হোক, আমরা এগোই সান্দাকফুর দিকে, কারণ সানসেটটা আমাদের কাছে এসেন্সিয়াল। চলো আমরা সান্দাকফু আগে পৌঁছাই। ভিডিওতে সামনের যে রাস্তা দেখা যাচ্ছে সেটা তো দেখে বোঝাই যাচ্ছে যে রাস্তাটার কী অবস্থা, এবং তার সঙ্গে গাড়িটাও দেখে বোঝা যাচ্ছে যে পুরো নৌকার মতো দুলছে। ভীষণ একটা খাড়াই ঢালের মধ্যে দিয়ে এখন গাড়িটা উঠছে, সবাই ভীষণ ভয় পাচ্ছে। এবং আমার যে কলিগ আছে আমার সঙ্গে, তারা তো অলরেডি বলেই দিয়েছে যে আমরা হেঁটে নামবো এই রাস্তায়, গাড়িতে নামবো না, কারণ বীভৎস রকমের স্লোপ যার মধ্যে দিয়ে গাড়িটা উঠছে। সত্যি এই গাড়িগুলো আলাদাভাবে না তৈরি হলে এই রাস্তায় ওঠা কিন্তু ভীষণ টাফ হয়ে যায়। এর দুটো চাকাতেই পাওয়ার আছে এবং ব্রেকিং সিস্টেমও যথেষ্ট ভালো, যার ফলে এই গাড়িগুলোকে ভরসা করা যায় এই রাস্তাতে। মানে না এলে বোঝা যাবে না যে সত্যি রাস্তাটা যে এত ভয়ঙ্কর, এবং বেশ ভালো লাগছে। সত্যি ভীষণ ভয়ঙ্কর রাস্তা। যারা এই ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই সান্দাকফুতে একবার আসুন, দেখে যান এর যে রোমাঞ্চ। ওয়েদারটা ভীষণ খারাপ, তাই প্রচণ্ড মেঘ করে আছে। তাই মেঘটা যদি না থাকতো তাহলে পরিষ্কার বোঝা যেত যে আমরা কোন জায়গা দিয়ে কিভাবে উঠছি, আশেপাশের দৃশ্যগুলো দেখা যেত, এবং সেটা আরও বেটার হতো। যারা পরবর্তীকালে আসবেন বা এসেছেন, অনেকে আগেও দেখেছেন যে এখানকার পরিবেশটা কী অপূর্ব। যা মানে এই জায়গা থেকে প্রত্যেকটা বাঁক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে পরিষ্কার, স্লিপিং বুদ্ধা। কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কিন্তু যেটা পাচ্ছি সেটাও কম কিছু নয়। যে ভীষণ একটা সুন্দর পরিবেশ, এবং এই যে মেঘ করে আছে, যে ঘন মেঘে ঢাকা চারিদিকে, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এটাও কিন্তু কম কিছু নয়। তো মেঘটা আপাতত একটু সরেছে, আকাশটা দেখো কি সুন্দর একটা লাগছে, কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, একদম নীল আকাশ, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে। যে আমরা ভাবছি যে কোথায় আমরা উঠে এসেছি। এইবার রাস্তাটা শুধু দেখো, যে আগেও বলেছি যে বিকে ভঞ্জন থেকে প্রচণ্ড টাফ, প্রচণ্ড খাড়াই একটা রাস্তা। তো অলরেডি সেই রাস্তা স্টার্ট হয়ে গেছে, মানে লাস্ট 6 কিলোমিটার ভীষণ খাড়াই, একদম প্রায় 60 ডিগ্রি বা 65 ডিগ্রি স্লোপ হবে। এক একটা স্লোপগুলো আমরা ক্রস করছি। এই জন্যেই মানে এই রাস্তাটাকে এত ভালো লাগে, বা এই সান্দাকফুতে আসতে এত ভালো লাগে। তো সত্যি ভয় তো আছেই, তার সঙ্গে রোমাঞ্চটা অনেক বেশি। তো দেখো আমরা কীরকম রাস্তার উপর দিয়ে উঠছি, গাড়ি মাঝে মাঝে থেমে যাচ্ছে, উঠতে পারছে না, এরকম একটা অবস্থা।
তো খুব ধীরে ধীরে আমরা কিন্তু গাড়ি নিয়ে উপরের দিকে উঠছি। তো চলো দেখো এই রাস্তাটাকে উপভোগ করো সবাই। সত্যি এইরকম একটা রাস্তা, এরকম একটা ভিউ, এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না, এটাকে অনুভব করতে হবে এবং সেই অনুভবটা করতে গেলে অবশ্যই রাস্তাতে একবার আসতে হবে। অসম্ভব সুন্দর, অসম্ভব। মানে এর আগে ট্রেক করেছি, তখন এক রকমের ফিলিং ছিল, এখন গাড়িতে করে এই রাস্তায় উঠছি, সেটা আরেক রকমের ফিলিং হচ্ছে। তো এই রকম টাফ রাস্তায় আমি গেছি আগেও, কিন্তু এতটা এরকম খাড়াই রাস্তা সেখান দিয়ে গাড়ি উঠছে, এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই পেয়েছি। এর আগেও এক জায়গায় পেয়েছি, সেটা কেরলে অবশ্য, সেটা অফরোডিং ছিল, এটাও অফরোডিং, কিন্তু এটার পরিবেশটা অন্য রকমের। সেটা জঙ্গলের ভেতর দিয়ে, আর এটা একদম পুরো আমি ওয়েস্ট বেঙ্গলের টপে উঠছি এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, এর পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর সত্যি রাস্তাটাকে বলে বোঝাতে পারবো না যে কি এখন ভালো লাগা যে এই রাস্তার মধ্যে দিয়ে আমরা গাড়িতে করে সান্দাকপুর পথে এগোচ্ছি। আর প্রায় আমরা চলেও এসেছি সান্দাকপুর, খুব কাছাকাছি। এইবার খুব তাড়াতাড়ি আমরা সান্দাকপুর পৌঁছে যাব, কারণ আমাদের চেক ইন করে আমাদের যেতে হবে সানসেট পয়েন্টে, কারণ সানসেটটা দেখব। নিচ থেকে মনে হচ্ছিল যে পুরো মেঘ করে আছে, কি করে সানসেট দেখবো, কিন্তু উপরে আসার পরে এটা বুঝতে পারলাম যে পুরো মেঘটা একদম নিচে চলে গেছে, আমরা অনেক ওপরে উঠে এসেছি, আকাশ পুরো ক্লিয়ার, মানে একদম পরিষ্কার সুন্দর একটা সানসেট আমরা কিন্তু দেখতে পাবো। তো তার ভিডিও নিশ্চয়ই করব, সেই ভিডিওটাও অবশ্যই দেখবেন, যারা এই ভিডিওটা দেখছেন তারা তার লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই। তো সানসেট মোটামুটি দেখতে পাবো, এটা বুঝে গেছি, কারণ আকাশ পুরো নীল হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, যে মেঘের আস্তরণটা ছিল সেটা এখন নিচে, আর আমরা অনেক ওপরে উঠে এসেছি। তো চলো আমরা লাস্ট ল্যাপে আছি একদম, সান্দাকপু গিয়ে চেক ইন করবো এবং অবশ্যই হোটেলের ডিটেলটাও দেবো, সেটাও থাকবে এই ডেসক্রিপশন বক্সে, আমার ওই হোটেলের লিঙ্কটাও থাকবে। যাদের মনে হবে যে হোটেল কিভাবে বুক করব, তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন কী করে হোটেল বুক করবে। আমরা একদম সান্দাকপুর প্রায় কাছে এসে গেছি, মোটামুটি এখন প্রায় 500 থেকে 700 মিটার বা বড় জোর 1 কিলোমিটার মতো হবে বাকি আছে। আর গাড়ি এখন মোটামুটি নৌকা হয়ে গেছে, গাড়ি আর নেই, কারণ যা রাস্তার কন্ডিশন এবং যে হাইট বা অল্টিটিউড, তার জন্য গাড়ি পুরো নৌকার মতো দুলে দুলে এগোচ্ছে। এই মুহূর্তে অসাধারণ একটা ভিউ তৈরি হয়েছে, আর সেই ভিউটাই দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর ওই দূরে যে হোটেলের মাথাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে শেরপা চালেত, এবং ওটাই হচ্ছে মার্ক বলা যায় যে আমরা সান্দাকপু প্রায় এসে গেছি, ওই জায়গাটাতেই ঠিক আমাদের যেতে হবে। তো একদম আমরা পুরো কাছে আছি, আর এই মুহূর্তের ভিউটা এটা একদমই মানে এক্সপ্লেন করা খুব মুশকিল, শুধু দেখতে হবে এবং অনুভব করতে হবে, আর কিছু এখানে বলার নেই। এত অসম্ভব একটা সুন্দর ভিউ, যার মধ্যে দিয়ে আমরা সান্দাকপুর দিকে এগোচ্ছি। চলো লাস্ট ভিউটা শুধু অনুভব করো সবাই, আমিও করছি, সবাই করো আমার সাথে।
সান্দাকফু পৌঁছানোর জন্য শেষ মুহূর্তে প্রতিটা বাঁকে এমন এমন দৃশ্য আমাদের জন্য ওয়েট করছে যে সত্যি এটা মানে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি হচ্ছে এবং এখন যেন মনে হচ্ছে আমরা স্বর্গে রয়েছি। স্বর্গ যদিও আমরা দেখিনি, কিন্তু কিছুটা আমরা অনুভব করতে পারি বা বিভিন্ন ভিডিওতে দেখে আমরা যেটা বুঝেছি, সত্যি সেই রকম একটা পরিবেশ যেন আমরা এখানে পেয়েছি। অসম্ভব সুন্দর দৃশ্য, সেই শেষ মুহূর্তটা সত্যি এটা বলে বোঝানো খুব মুশকিল। তো এই দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে এই জায়গায়। আমি অনেক জায়গায় বেরিয়েছি, কিন্তু এই রকম ভিউ সত্যি অসম্ভব। এটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আর যদি এসে এই দৃশ্যগুলো দেখতে চান সেটা তো আরোই অনেক ভালো। তো সকলকে বলছি, যারা প্রকৃতি প্রেমী, আসুন এই দৃশ্যগুলোকে উপভোগ করুন। অসম্ভব সুন্দর দৃশ্য এবং আমরা প্রায় এসে গেছি, কিন্তু অনেকক্ষণ থেকেই বলছি প্রায় এসে গেছি। দেখতে পাচ্ছি শেরপাচালের দূরে, কিন্তু হলে কি হবে, রাস্তার কন্ডিশন এতটাই ভয়ঙ্কর যে গাড়ি খুব ধীরে ধীরে একদম স্লোলি মুভ করছে। এটার জন্য অনেকটা সময় লাগার কথাও। যাই লাগুক, এই দৃশ্যগুলোকে আরও দেখছি, এটাই আমাদের কাছে এক্সট্রা পাওনা। একদম কাছে চলে এসেছি। টার্গেট আমাদের একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ওই যে দূরে শেরপাচালের মাথা, ওইখানেই আমাদের পৌঁছাতে হবে। সান্দাকফু ওই জায়গাটায় অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু পৌঁছাতে আর পারছি না, এত ধীরে ধীরে গাড়িটা এগোচ্ছে। আর এখন একদমই কাছে চলে এসেছি, খুব কাছে, এবং যত কাছে আসি তত যেন দৃশ্যটা আরও সুন্দর হচ্ছে। অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন সান্দাকফুতে। আর একদমই আমরা চলে এসেছি। এবার আমরা আমাদের হোটেলে চেক ইন করবো এবং করে যাব সানসেট পয়েন্টে। দেখো, এই একদম যে ছোট ছোট হোটেলগুলো, সেগুলো শুরু হয়ে গেছে মানে খুব ছোট্ট গ্রাম। একদম জাস্ট আমরা এসে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজ। আমরা এই হোটেলেই থাকবো। তো এই হোটেলের ডিটেল আমার আলাদা ভিডিও আছে। কারো যদি মনে হয় যে কি করে হোটেল বুক করবেন, একটা ছবি আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তারা অবশ্যই এটা দেখে বুক করতে পারে, যেটা আমিও অনলাইন বুক করেছি, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।